ওয়েলকাম টু বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউজি 2024-এর বায়োলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট যে কোশ্চেন সেটিতে কি বলছে দেখো। বলছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধানত যা দ্বারা গঠিত। দেখো, যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীর আমাদের জানি ব্যাকটেরিয়ারও দেখতে পাওয়া যায়, আচ্ছা ফানগিদেরও দেখতে পাওয়া যায়, আর প্লান্ট স্লেও কিন্তু দেখতে পাওয়া যায় কোষ প্রাচীর। এবার দেখো, এই কোষ প্রাচীরের যে প্রধান উপাদান, এটা প্লান্টসদের ক্ষেত্রে কি থাকে? সেলুলোজ। আচ্ছা, এটি যদি আমাদের ফানগি বা ছত্রাকদের যদি আমরা দেখে থাকি, ফানগিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানটির নাম হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কি থাকে দেখো, এই যে কাইটিনস, এটা কিন্তু হচ্ছে আমাদের কাদের দেখতে পাচ্ছি? কাইটিন হচ্ছে ফানগিদের কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, সেলুলোজ এবং হেমোসেলুলোজ কাদের দেখতে পাচ্ছি? এটা কিন্তু হচ্ছে প্লান্টসদের কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে দেখো, এই যে পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিড, এই পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু আমরা দেখতে পাই। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, নিচের কোন প্রাণীটির বক্ষ এবং তলপেটের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কিন্তু থাকে? আমরা জানি যে ডায়াফ্রাম কিন্তু আমাদের ম্যামালিয়ান্সদের কিন্তু থাকে। ম্যামালিয়ানদের কিন্তু কি দেখতে পাই? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কিন্তু আমরা দেখতে পাই। আর এই ডায়াফ্রাম কি করে থাকে? ডায়াফ্রাম আমাদের কিন্তু রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম, এদেরকে কিন্তু আলাদা করে রাখে। এছাড়াও দেখো, রেসপিরেটরি সিস্টেমের দেখো আমাদের যে লাং লাংয়ের যে ভিতরে যে ক্যাপাসিটি, বা আমাদের দেখা আছে নিঃশ্বাস প্রশ্বাসকালীন সময় বা রেসপিরেটরি সিস্টেমের যখন হয় রেসপিরেশনের সময়, তখন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে দেখো, এর ভিতরে এই যে তিমি মাছই হলো একমাত্র হচ্ছে ম্যামালিয়ান্স। আর এই ম্যামালিয়ান্সদের কিন্তু আমরা কি দেখতে পাই? বক্ষ এবং তলপেটের মাঝখানে কি দেখতে পাই? মধ্যচ্ছদা কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেনটা কি? ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করতে যে দুটি হরমোন ইউজ করা হয়, দেখো এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের মাইক্রো প্রোপাগেশন প্রক্রিয়া কিন্তু করা হয়। মাইক্রো প্রোপাগেশন প্রসেস যখন আমরা করে থাকি, তখন কিন্তু এটি করায়। আর সেখানে আমাদের এই প্লান্ট টিস্যুকে বৃদ্ধি করার জন্য আমরা অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন কিন্তু ইউজ করা হয়। তো এটাও ভালো করে পড়বে যে ক্যালাস দশায় তখন কিন্তু আমরা এই হরমোন দুটো কিন্তু ইউজ করে থাকি। জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়ার নিম্নলিখিত কোনটি প্রয়োজন? তো বায়োলজিক্যাল ফিক্সেশনস, নাইট্রোজেন ফিক্সেশনস অর্থাৎ N2 ফিক্সেশনস করার জন্য আমাদের জানি নাইট্রেট রিডাক্টেস, এই এনজাইমটার কিন্তু দরকার। আর এই নাইট্রেট রিডাক্টেজের মেইন যে রাসায়নিক বা কেমিক্যাল যে উপাদানটি দরকার, তার নাম হচ্ছে MOFE, মুফি। এই এমও হচ্ছে মলিবডেনাম। তো অ্যান্সার হবে কিন্তু এই মলিবডেনাম। তাহলে জৈবিক নাইট্রোজেন ফিক্সেশনস করার জন্য আমাদের কোন রাসায়নিক উপাদানটির দরকার? মলিবডেনাম কিন্তু দরকার। যে সমীকরণের মাধ্যমে এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথ, এক্সপোনেনশিয়াল মানে কি? দেখো, আমি এখানে গ্রাফ করছি, যে কন্টিনিউয়াসলি বৃদ্ধি করে এবং যে গ্রাফটি ইংরাজি অক্ষর জে এর মতন দেখতে লাগে, এই বৃদ্ধিকে বলা হয় এক্সপোনেনশিয়াল। এছাড়াও আমাদের দেখতে পাই যে আর এক ধরনের গ্রাফ কিন্তু আমরা দেখতে পাই, যাকে আমরা লজিস্টিক গ্রোথ বলে থাকি, যেটা ইংরাজি অক্ষর এস এর মতন দেখতে লাগে এবং যাকে সিগময়েডিয়াল গ্রোথ কিন্তু বলা হয়। আর এই সিগময়েডিয়াল গ্রোথ ঠিক ততটাই বৃদ্ধি পায় যতদূর না ক্যারিং ক্যাপাসিটি টাচ করতে পারে। এবারে এই যে এক্সপোনেনশিয়াল ফেজের ক্ষেত্রে যে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়, আমরা জানি যে dN/dt ইজ ইকাল টু RN। আর লজিস্টিক গ্রোথের জন্য আমরা যে ইকুয়েশনটা পাই, dN/dt ইজ ইকাল টু K ইন্টু RN n মাইনাস কে বাই কে। এই ইকুয়েশনটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে যে এক্সপোনেনশিয়ালের জন্য কেমন ইকুয়েশন দাঁড়ায় আর লজিস্টিকের জন্য কেমন কিন্তু ইকুয়েশন দাঁড়ায়। এক্সপোনেনশিয়ালের জন্য গ্রাফটি কিন্তু ইংরাজি অক্ষর জে এর মতন কিন্তু দেখতে লাগে, আর লজিস্টিক গ্রোথের জন্য কেমন লাগে? ইংরাজি অক্ষর এস এর মতন দেখতে লাগে। তাই একে বলা হয় সিগময়েডিয়াল গ্রোথ কার্ভ। সিগময়েডিয়াল গ্রোথ কার্ভকে বলা হয় লজিস্টিক গ্রোথ কার্ভ কিন্তু বলা হয়।
নেক্সট কোশ্চেন হলো এমআরএনএ থেকে সিডিএনএ প্রস্তুতি করো। এই যে সিডিএনএ কে বলা হয়, দেখো এমআরএনএ, তো আমরা জানি যে ডিএনএ ট্রান্সক্রিপশন করে এমআরএনএতে কনভার্ট হয়। এবারে এই এমআরএনএ কে সিডিএনএ অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএতে কনভার্ট করার জন্য দেখা গেল আমাদের জেনেটিক মেটেরিয়ালস হিসেবে এমআরএনএ বা আরএনএ পেলাম, তাহলে তাকে আমরা ডিএনএতে কনভার্ট করার জন্য আমরা কি করা হয়, এই যে রিভার্স ট্রান্সক্রিপশনস কিন্তু করা হয়। আর রিভার্স ট্রান্সক্রিপশনস কোন প্রসেস বললাম, রিভার্স ট্রান্সক্রিপশনস কিন্তু করা হয়। এবার এই রিভার্স ট্রান্সক্রিপশনস করার জন্য যে এনজাইমটি দরকার তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমের মাধ্যমে কি হয়, যে এমআরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ প্রস্তুতিকরণ কিন্তু করা হয়। পরবর্তী কোশ্চেনটি হলো নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনের মাধ্যমে কোনটি ইনসুলিন নির্ভর করে। দেখো ইনসুলিনের মাধ্যমে আমাদের যখন ইনসুলিন হরমোন ক্ষরিত হয় আমাদের জানি প্যানক্রিয়াটিক বিটা কোষ থেকে, তো সেই ইনসুলিন কি হয় না, আমাদের যে রক্তজালক থাকে সেই রক্তজালকের উপরে গ্লুকোজ অ্যাবজর্ব করার জন্য গ্লুট চ্যানেল থাকে। সেই গ্লুট চ্যানেলের ভিতর কোনটি, গ্লুট ফোর যে চ্যানেলটি থাকে সেই গ্লুট4 চ্যানেলটি ইনসুলিনের মাধ্যমে সিগন্যাল পাওয়ার ফলে সেই গ্লুট4টা ওপেন হয় এবং তখন আমাদের ব্লাড ক্যাপিলারি থেকে গ্লুকোজগুলো আমাদের কি হয়, আমাদের সারা শরীরে বা টিস্যুতে কিন্তু কি হয়, এন্টার করতে থাকে। তাহলে অ্যান্সার হবে কিন্তু গ্লুট4। সিস্টেম অফ নেচার বইটির লেখককে আমরা জানি যে ক্যারোলাস লিনিয়াস, ইনি হচ্ছে ফাদার্স অফ ট্যাক্সোনমি। ফাদার্স অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়, ক্যারোলাস লিনিয়াসকে কিন্তু বলা হয়। ইনি একজন সুইডেন্স এর বাসিন্দা। ইনি জুওলজিস্ট, বোটানিস্ট এবং ফিজিওলজিস্ট ছিলেন এবং ইনি আমাদের জানি যে ট্যাক্সোনমির জনক কিন্তু বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। পরবর্তী কোশ্চেনটি দেখো, ক্ষুদ্রাকৃতি বা এক্সট্রা ক্রোমোজোমাল যে চক্রাকার সব প্রজননশীল ডিএনএ অণুগুলি ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। আমাদের জানি যে ব্যাকটেরিয়ার যে সাইটোপ্লাজম আমরা দেখতে পাই এর ভিতরে একটা আমাদের ইনকমপ্লিট ডিএনএ দেখতে পাই যাকে বলা হয় নিউক্লিয়েট বা জেনোফোর। এছাড়াও আর এক ধরনের গোলাকার আমাদের ডিএনএ আমরা দেখতে পাই, সেই ডিএনএকে আমরা প্লাজমিড ডিএনএ কিন্তু বলা হয়। তাহলে অ্যান্সার হবে প্লাজমিড ডিএনএ। আর এই প্লাজমিড ডিএনএ আমাদের বায়োটেকনোলজিতে কিন্তু ইউজ করা হয়। বায়োটেকনোলজিতে ইউজ করে আমরা এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, অ্যান্টিডোট এসব কিন্তু তৈরি কিন্তু করা হয়। পরবর্তী কোশ্চেনটি হলো একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত। তো আমাদের জানি যে মোনোকটিলিডন্স যে প্লান্টসগুলো থাকে, তো আমাদের যে ফ্লোয়েমের যে উপাদানগুলো থাকে আমাদের জানি যে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু বা সিপ টিউব থাকে। তো যে একবীজপত্রী উদ্ভিদ তাদের কিন্তু এই ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু থাকে না। নিম্নলিখিত গাছটির ভিতরে ঠেসমূল দেখা যায়। দেখো ঠেসমূল দেখা যায়, এখানে কিন্তু ঠেসমূল অনেক সময় জানতে পারে না। তো ঠেসমূল মেইনলি আমরা জানি যে কিয়া গাছে কিন্তু দেখা যায়। এবার এখানে অপশন টেস্টের ভিতরে এই আনসারটা বেরিয়ে দেখো ম্যাগনিফ্রা ইন্ডিকা আমাদের জানি আম গাছের কিন্তু ঠেসমূল থাকে না। ওরাইজা স্যাটাইভা আমাদের জানি ধান গাছের কিন্তু ঠেসমূল কিন্তু থাকে না। ফাইকাস বেঙ্গালেন্সিস অর্থাৎ বট গাছেরও কিন্তু ঠেসমূল থাকে না। তারপর দেখো প্যান্ডেনাস টিকটোরিয়াস, এটা কিন্তু হচ্ছে ঠেসমূল কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, মিশ্রিত গ্রহণ করলে ইটাই রোগ হয়। আমরা জানি যে ক্যাডমিয়াম দূষণের মাধ্যমে কিন্তু ইটাই রোগ হয়। পুষ্টিজ পদার্থে সিম প্লাস্টিক পরিবহনের মধ্য দিয়ে হয়। দেখো আমাদের যে প্লান্টস যে রুট থাকে সেই রুটস হেয়ারের ভিতর দিয়ে কি হয়, আমাদের জানি যে জল বা খনিজ পদার্থ মিনারেলসগুলো কিন্তু অ্যাবজর্ব হয়। এবারে একটা প্লান্টস রুটকে যদি আমরা কাটি তাহলে সেই প্লান্টস রুটের আমরা কিন্তু এরকম দেখতে পাবো। ফার্স্ট আমাদের জানি যে রুটের বাইরে যে লেয়ার থাকে তাকে বলা হয় এপিব্লেমা, তারপরে দেখো এপিডার্মিস, এন্ডোডার্মিস এবং তারপরে দেখতে পাই পেরিসাইকেল এবং তারপরেই আমাদের রুটের জাইলেম বাহিকা কিন্তু আমরা দেখতে পাই। এবারে এই যে রুট দিয়ে যে মিনারেলস এবং ওয়াটারটা যে অ্যাবজর্ব হয় সেই পথ দিয়ে, এটা কিন্তু দুটো পথ দিয়ে কিন্তু যায়। এই রুটসের গা বরাবর থাকে আমরা জানি যে সেল ওয়াল। এটা কি, এই পার্টটা হচ্ছে সেল ওয়ালের পার্ট। এই পার্টটা হচ্ছে সেল ওয়ালের পার্ট। আর এই যে প্রতিটা লেয়ার একটার সাথে একটা জুড়ে আছে এই অঞ্চলটাকে বলা হয় প্লাজমোডেজমাটা।
তো এই সেল ওয়াল দিয়েও কিন্তু ওয়াটার বা মিনারেলস যায়, আর প্লাজমোডেজমাটা দিয়েও কিন্তু ওয়াটার বা মিনারেলস যায়। সেল ওয়াল দিয়ে যখন এই ওয়াটার বা মিনারেলস যাবে তখন সেই পদ্ধতিকে বলা হয় অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। আর এই প্লাজমোডেজমাটা দিয়ে যখন যাবে তখন তাকে বলা হয় সিমপ্লাস্টিক পাথওয়ে। তাহলে বোঝা গেল যে অ্যাপোপ্লাস্টিক কোথা দিয়ে যায়, সেল ওয়াল দিয়ে যায়, আর সিমপ্লাস্টিক যায় হচ্ছে আমাদের প্লাজমোডেজমাটা। এবারে দেখো এই অ্যাপোপ্লাস্টিক ওয়াল দিয়ে যেতে যেতে এখন আমরা এখানে দেখতে পাই যে এই সেল ওয়ালের গায়ে এক ধরনের পটি থাকে যাকে বলা হয় ক্যাসপেরিয়ান পটি। এই ক্যাসপেরিয়ান পটিকেই ভেদ ভেদ করে যেতে না পারার কারণে তখন এই জলটা আবার কিন্তু প্লাজমোডেজমাটা দিয়ে কিন্তু আমাদের জাইলেম বাইকায় কিন্তু যায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ক্যাসপেরিয়ান পটি কোথায় আমরা দেখতে পাই, তখন অ্যান্সার হবে কিন্তু সেল ওয়ালে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এখানকার অ্যান্সার হবে কোনটি, যে সিমপ্লাস্টিক পাথওয়ে কোথায় হয় না, প্লাজমোডেজমাটাই কিন্তু হয়ে থাকে। দেখো তারপরে কোশ্চেনটি হলো নিম্নলিখিত কোনটি লাইকেন সর্বাধিক সংবেদনশীল। আমরা জানি যে লাইকেন সে কিন্তু এয়ার পলিউশনস বা বায়ু দূষণকে কিন্তু সে কিন্তু সেন্সিটিভ কিন্তু হয়ে থাকে। তো এই যে ফার্স্ট যে 15টা কোশ্চেন করলাম এই কোশ্চেনগুলো কিন্তু জেন পাসের 1 নম্বরে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। এইবারে আমরা এমএসকিউ অর্থাৎ ক্যাটাগরি 2 এ কিন্তু যাব। চলো এবার আমরা চলে যাই ক্যাটাগরি 2 তে। আর এই ক্যাটাগরি 2 তে কিন্তু এমএসকিউ কিন্তু থাকে, মানে মাল্টিপল চয়েস কিন্তু থাকে, মানে অনেকগুলো কিন্তু অ্যান্সার কিন্তু হবে এখানকার এই পার্টটা। তো এইবারে আমাদের এই এমএসকিউ এর প্রথম কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোন গ্যাসটির কারণে গ্রিন হাউস এফেক্ট কিন্তু হয়। তো আমরা জানি যে গ্রিন হাউস দেখো প্রথম অপশনে দেখো CH4 CO2, এই যে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস এফেক্ট কিন্তু নয়, তাহলে এই অ্যান্সারটা কিন্তু হবে না। সালফার ডাইঅক্সাইডও কিন্তু হবে না, তাহলে পড়ে রইল কি CFC এবং CO2, তাহলে অ্যান্সার হবে কি বি এবং সি। পরবর্তী কোশ্চেনটি দেখো, হিস্টোন প্রোটিনের সম্বন্ধিত সঠিক উত্তরের চিহ্নিত করো। ইহা হল একটি আম্লিক অ্যাসিড। তো এটা কি আম্লিক অ্যাসিড? দেখো তারপরে বলছে ডিএনএ কে ঘন সন্নিহিত হতে সাহায্য করে, ইহা একটি ঋণাত্মক, ইহার সাহায্যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে। দেখো এখানে কিন্তু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে না, আমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আমরা জানি যে নন হিস্টোন প্রোটিনের ভিতরে কিন্তু থাকে। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড গুলো কোনটি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে আমরা জানি যে টাইরোসিনস, ট্রিপ্টোফ্যান এবং ফিনাইল অ্যালানিন। এই 3 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, যেটা কিন্তু হিস্টোন প্রোটিনের ভিতরে দেখা যায় না, যেটা হচ্ছে নন হিস্টোন প্রোটিনের ভিতরে কিন্তু দেখা। আচ্ছা এর ভিতরে দেখো ইহা একটি ঋণাত্মক, অবশ্যই একটি ঋণাত্মক বা পজিটিভ চার্জ, কারণ এর ভিতরে লাইসিনস, হিস্টোন প্রোটিনের ভিতরে দেখো কোন কোন অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই, ফার্স্ট হচ্ছে লাইসিনস, সেকেন্ড হচ্ছে আর্জিনিন, লাইসিনস এবং আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড, আর এগুলো কিন্তু পজিটিভ ধর্মী হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেই কারণে এটি ইহা একটি ঋণাত্মক চার্জ। ডিএনএ কে ঘন সন্নিবিষ্ট করতে সাহায্য করে, অবশ্যই আমরা জানি যে এই যে হিস্টোন প্রোটিন, আমাদের জানি হিস্টোন প্রোটিন টোটাল হিস্টোন প্রোটিন দেখো H1 H2A H2B H3 এবং H4, এই যে H1 H2A H2B এবং H3, এই যে 4টি হিস্টোন প্রোটিন আবার এর সাথে আবার কিন্তু 4টি হিস্টোপ্রোটিন এরকমভাবে অ্যাড হয়ে গিয়ে কিন্তু অক্টামার গঠন করে, এরকম অক্টামার কিন্তু গঠন করে, আর এই অক্টামারকেই পেঁচিয়ে থাকে কিন্তু আমরা ডিএনএ। এই যে মডেলটাকে বলা হয় নিউক্লিওজোম মডেল। তাহলে নিউক্লিওজোম মডেলের ভিতরে আমরা কি দেখতে পাই, হিস্টোন প্রোটিন দেখতে পাচ্ছি, প্লাস আমরা ডিএনএটাকে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এখানকার অ্যান্সার হবে কিন্তু কি, অ্যান্সার হবে বি এবং অ্যান্সার হবে সি। এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন দেবে। দেখো হিস্টোন প্রোটিনের ভিতরে কোন কোন অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি না, আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি, কি কি লাইসিনস আর্জিনিন, এটি ডিএনএ কে পেঁচিয়ে যখন থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওজোম। আচ্ছা তারপরে এটি পজিটিভ চার্জ ধর্মী অ্যামাইনো অ্যাসিড, এইগুলো কিন্তু কোশ্চেন থাকবে। আচ্ছা এই হিস্টোন প্রোটিনের ভিতরে কি কি দেখতে পাচ্ছি, কটা প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, H1 H2A H2B H3 এবং H4, কিন্তু যখন অক্টামার গঠন হয়, অক্টামার গঠনের সময় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, অক্টামারে কিন্তু এই যে H2A H2B H3 এবং H4 সর্বপ্রথম এটা কি হয় টেট্রামার, তারপর আবার যখন
এই যে প্রথম চারটে প্রথম গঠিত হয়, তারপর আবার এই চারটে মিলেই তখন কি হয় অক্টোমার গঠন হয়। কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে যে হিস্টোনের অক্টোমার গঠনে কোন হিস্টোন প্রোটিনটি দেখা যায় না, তখন অ্যান্সার কিন্তু হবে H1। H1 কোথায় থাকে? এই যে দেখো নিউক্লিওজোম মডেল যে পিছিয়ে গেছে ডিএনএটা, এই ডিএনএটাকে শক্ত করে ধরার জন্য কিন্তু এই H1 প্রোটিনটা কিন্তু বাইরে থেকে থাকে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে অক্টোমার গঠনের ভিতরে কোন প্রোটিনটা দেখা যায় না, তখন অ্যান্সার হবে কিন্তু H1। এটি কোথায় থাকে? বাইরে কিন্তু থাকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটি দেখো, বলছে সঠিক বাক্যগুলি কোনটি? গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেসার যুক্ত করে নিষ্ক্রিয় রাখে, ল্যাকটোজ অনুপস্থিতিতে রিপ্রেসারের সাথে অপারেটর যুক্ত হয়, জেড জিন পারমিয়েস কোড করে, এবং যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি থাকে তখন ল্যাক অপারেশন কিন্তু সক্রিয়। দেখো আমরা ল্যাক অপারেশনে কি দেখতে পাই? ল্যাক অপারেশনে কিন্তু একটা সিস্টেমেটিক জিন্স কিন্তু আমরা দেখতে পাই, কি না পিআই পিও, এবং স্ট্রাকচারাল জিন দেখতে পাই কি জেড ওয়াই এবং এ। তো দেখো এই যে আই থেকে কি হয় ইন্ডিউসার, সেই ইন্ডিউসার গিয়ে কোথায় গিয়ে বাঁধে? অপারেটর রিজিয়নে গিয়ে বাঁধে, যার ফলে আরএনএ পলিমারেজ প্রোমোটার অঞ্চলে বাঁধার ফলে সে কিন্তু সামনের দিকে এই স্ট্রাকচারাল জিনগুলোকে এক্সপ্রেস করতে পারে না। এবারে এই স্ট্রাকচারাল জিনগুলো এক্সপ্রেস হলে তখন আমাদের জানি কি যে জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেস, ওয়াই থেকে পারমিয়েস, এবং এ থেকে কিন্তু ট্রান্স অ্যাসিটাইলেজ নামক উপাদানগুলো কিন্তু তৈরি হয়। এবার দেখো জেড থেকে কি আমরা জানি বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইমস কিন্তু মানে তৈরি হয়, কিন্তু এখানে বলছে কি জেড জিন পারমিয়েস কোড করে, তাহলে এটা কিন্তু ভুল ফার্স্ট। তারপর বলছে গ্লুকোজ বা গ্যালাক্টোজ রিপ্রেসার যুক্ত হয়ে নিষ্ক্রিয় রাখে, এটাও কিন্তু ভুল। আমরা জানি যে অ্যালো ল্যাকটোজ গিয়ে কিন্তু এই অপারেটর অঞ্চলটাকে কিন্তু নিষ্ক্রিয় কিন্তু রোখে। ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসারের সাথে অপারেটর যুক্ত হয়, অবশ্যই ঠিক। যখন মাধ্যমে গ্লুকোজের তুলনায় ল্যাকটোজ বেশি থাকে তখন ল্যাক অপারেশন সক্রিয় হয়, অবশ্যই ঠিক। আমরা জানি যে ল্যাকটোজ যখনই থাকে তখন আমাদের এই যে জিনগুলো কিন্তু এক্সপ্রেস হয়, কিন্তু যদি গ্লুকোজ যদি আমাদের ডিরেক্ট যদি কোনো ব্যাকটেরিয়া যদি গ্লুকোজ আপটেক করে তাহলে সে কি আর তার এই স্ট্রাকচারাল জিনের কি এক্সপ্রেশনস করতে হবে? তো করতে হবে না। সেই কারণে মাধ্যমে যদি আমাদের ল্যাকটোজ থাকে তখন কি হয় ল্যাক অপারেশনের যে জিনগুলো স্ট্রাকচারাল জিনগুলো তখন কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে এই অ্যান্সারগুলো হয়ে গেল। নিম্নলিখিত কোন ধরনের রক্ত একজন A+ রক্ত গ্রহণকারীর দেহে প্রবেশ করানো যাবে? দেখো একজন যে A+ রেসিপিয়েন্ট, তাহলে তার শরীরে দেখো এই A+ ব্লাড গ্রুপ যাবে। এবার এ কিন্তু এই যে ও মাইনাসকে বলা হয় ইউনিভার্সাল কিন্তু ডোনার কিন্তু বলা হয়। তারপরে তাছাড়াও A+ও কিন্তু যাবে। এবারে AB+, একে আমরা কি বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, এ কিন্তু গ্রহণ করতে পারে, এ কিন্তু কাউকে দিতে পারে না, কারণ কি এর শরীরের ভিতরে কোনো অ্যান্টিবডি কিন্তু নেই। তো আমাদের লাস্ট কোশ্চেন, বিটি তুলা হলো, বিটি তুলা কি? আমাদের জানি যে ব্যাসিলাস তুরিনজেনেসিস। তো এটি কি করা হয়? একটি জিনগত পরিবর্তিত গাছ, অবশ্যই ঠিক। একটি পতঙ্গ প্রতিরোধী গাছ, অবশ্যই ঠিক। সমস্ত কীটনাশক প্রতিরোধী সমস্ত কীটনাশক প্রতিরোধী নয়, তাহলে এটা কিন্তু ভুল। একটি ব্যাকটেরিয়া ঘটিত জিনের প্রকাশের ব্যবস্থা, অবশ্যই ঠিক। তাহলে এখানকার অ্যান্সার হবে কিন্তু এ, বি এবং সি। তো 2024-এর PYQ সলিউশনস করে দিলাম বায়োলজি, এবং আমাদের এখন রিভিশনস ক্লাস চলছে। অলরেডি কোষ বিভাজন পড়ানো হয়ে গেছে, তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, এবং আমি যে কোশ্চেন সলভগুলো করবো সেগুলো ভালো করে করো। আশা করি জেন পাসে যে তোমাদের 25 নম্বর আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং অ্যানালাইসিস করো কোশ্চেনগুলো, এবং আমি প্রতিদিনই প্রায় কোশ্চেন সলভ করাবো। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বায়োভার্সিটি। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্প হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।